দেখো, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেটি হলো অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারে LCC2 বাংলার বিষয়। এবং আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করব। একটা কেন, দুটো বিষয় আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ছোটলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র, এবং তারপর রজনী উপন্যাসের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং আমাকে ভালো করে শুনতে হবে, দুটোই খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। হোয়ার আর দ্য রেস্ট? বাকিরা কোথায়? হোয়ার আর দ্য রেস্ট? হ্যাঁ, যে কথা বলছিলাম, রজনী গল্পে আমরা আজকে যে প্রশ্নটি, এই রজনী গল্পে বলছি, সরি, আমরা প্রথমে ছোটলোক গল্পের ছোটলোকের চরিত্র, ছোটলোক বলতে আমরা রিক্সাওয়ালার চরিত্র আলোচনা করব, যাকে এখানে আপাত দৃষ্টিতে ছোটলোক বলে মনে হয়, কিন্তু আদৌ সে ছোটলোক নয়। আমরা রিক্সাওয়ালার চরিত্র আলোচনা করব, তারপর আমরা রজনী উপন্যাসের একটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুতরাং খুব ভালো করে আমাকে শুনতে হবে, ভালো করে শোনো। দেখো, প্রথমে আমি একটু বলে নিই যে রিক্সাওয়ালা গল্পে, ছোটলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র আলোচনা করতে গিয়ে বলি যে ছোটলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্রটি কিন্তু খুব একটা দীর্ঘ চরিত্র নয়, স্বল্প দৈর্ঘ্যের চরিত্র। কিন্তু তৎসত্ত্বেও সেই স্বল্প দৈর্ঘ্যের চরিত্রটি আমাদের এই ছোটলোক গল্পে পাঠক পাঠিকার দৃষ্টিকে আকর্ষণ করে। এবং সত্যি কথা বলতে কি, আমরা মূলত দুটি চরিত্রের সন্ধান পাই ছোটলোক গল্পে। একটি হচ্ছে রাঘব সরকার এবং অন্যটি হচ্ছে অবশ্যই রিক্সাওয়ালা। রাঘব সরকার একজন শিক্ষিত সম্ভ্রান্ত মানুষ, এবং তিনি কোনোদিন কারো কাছে মাথা নিচু করেন না, ইত্যাদি ইত্যাদি। তার স্বাভাবিক কিছু গুণাবলী আমরা লক্ষ্য করি। কিন্তু আপাত দৃষ্টিতে সাধারণ লোকে হয়তো এই রিক্সাওয়ালাটিকে ছোটলোক বলে ভাবতে পারেন, বা ছোটলোক বলে তাকে মনে হতে পারে। কিন্তু এখানে এই গল্পে মানে ছোটলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র যদি আমরা বিচার করি, তাহলে দেখব যে তা কিন্তু রাঘব সরকারের চরিত্রকেও কি বলতো ছাপিয়ে গিয়েছে। তো আমরা রিক্সাওয়ালার এখানে যে চরিত্রের সন্ধান পেয়েছি, যতটুকু স্বল্প পরিসরে আমরা যে সন্ধান পাই, যে সে অর্থনৈতিক দিক দিয়ে খুবই দরিদ্র, একথা খুব সত্যি কথা। কিন্তু তার স্বাবলম্বী মনোভাবকে আমরা অস্বীকার করতে পারি না। সে স্বাবলম্বী, সে অপরের ওপর নির্ভরশীল নয়। সে রিক্সা টেনে খায়, কিন্তু নিজের ক্ষমতার উপরে সে কিন্তু নির্ভর করে বেঁচে থাকে, অন্য কোনো দয়ার উপরে কিন্তু সে বেঁচে থাকে না। তার স্বাবলম্বী ধর্মী তার চরিত্রের একটা বড় দিক, নিঃসন্দেহে। 2 নম্বর হচ্ছে, আমরা তার চরিত্রের অন্যতম যে দিকটি দেখি এখানে, সেটা হচ্ছে আত্মসম্মান বোধ। হতে পারে সে রিক্সাওয়ালা, হতে পারে সে দরিদ্র, কিন্তু তার একটা নিজের আত্মসম্মান বোধ আছে। এবং সেই কারণেই আমরা দেখেছি যে যখন রাঘব সরকার তার রিক্সায় না চড়েও যখন তাকে টাকা দিতে চেয়েছিল, সে কিন্তু সেই টাকা নেয়নি। সেটা তার আত্মসম্মানে লেগেছিল, কারণ তার মূল্যবোধ হচ্ছে এই যে সে খাটবে, পয়সা নেবে, কিন্তু যদি না খাটে সে পয়সা নেবে না। 3 নম্বর, আমরা তার চরিত্রের যে দিকটা দেখি, যে সে কারো দয়ার দান গ্রহণ করতে চায়নি। আমরা দেখেছি এই গল্পে, সে যখন তার প্রতি দয়া পরবশ হয়ে রাঘব সরকার তার রিক্সায় না চড়েই তাকে তার মজুরি দিতে চেয়েছিল, সে কিন্তু সেটা গ্রহণ করেনি। 4 নম্বর, আমরা দেখি তার চরিত্রের মধ্যে একটা স্পষ্টবাদিতা। সে কিন্তু রাঘব সরকারকে সরাসরি জানিয়ে দিয়েছিল যে যেহেতু সে তার রিক্সায় চড়েনি, অতএব তার কাছ থেকে পয়সা সে নিতে পারবে না। আর 5 নম্বর, তার চরিত্রের যে দিকটা দেখি, সেটা হচ্ছে যে সহজ সরল মানসিকতা, কোনো ধরনের তার মধ্যে জটিলতা কিন্তু নেই। সুতরাং এই যে চরিত্র, এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো,
এগুলোই কিন্তু রিক্সাওয়ালার চরিত্রকে এখানে যথেষ্ট মহত্ত্বতা প্রদান করেছে এবং অনেকাংশেই রাঘব সরকারের চরিত্রকেও কিন্তু ম্লান করে দিয়েছে। প্রকৃত অর্থে এই সব বৈশিষ্ট্যগুলোই প্রমাণ করে দিয়েছে যে সে আদৌ ছোট লোক নয়। তাকে মনে হতে পারে আপাত দৃষ্টিতে যে সে রিক্সা টানছে বলে হয়তো ছোট লোক। ছোট লোক তো কারো গায়ে লেখা থাকে না। তার আচার আচরণ সব কিছুর মধ্যে দিয়েই তার আসল রূপটা ফুটে ওঠে এবং সেক্ষেত্রে আমরা রিক্সাওয়ালার চরিত্রটাকে কোনোদিনই ছোট লোক বলতে পারি না, বরঞ্চ বলতে পারি যে সে হলো এমন একজন মানুষ যে স্বাবলম্বী, যার আত্মসম্মান বোধ আছে, যে কারো দয়ার উপরে কি বলতো নির্ভর করে না, সম্পূর্ণরূপে নিজের যে মানুষ নিজের ক্ষমতার উপর নির্ভর করে বেঁচে থাকতে চায়, তেমনই একটা মানুষ হলো এই রিক্সাওয়ালা। সুতরাং এই সব দিকগুলোই তাকে এই ছোট গল্পে একটা মহত্ত্বতা দান করেছে। ক্লিয়ার? আমি আবার একবার বলি, খুব সহজ, খুব ছোট্ট চরিত্র, কিন্তু খুবই আকর্ষণীয় চরিত্র। বলবি তোরা এরকমভাবে যে ছোট লোক গল্পটি পাঠ করলে দেখা যায় যে এখানে রিক্সাওয়ালার চরিত্রটি নানা দিক দিয়ে উজ্জ্বল করে তুলেছেন কিন্তু ছোট গল্পকার। কথা বোঝার চেষ্টা কর, ছোট গল্পকার এখানে এই চরিত্রটিকে নানা দিক দিয়ে, বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় এই গল্পটিকে এই চরিত্রটিকে নানা দিক দিয়ে উজ্জ্বল করে তুলেছেন। এবং কীরকম না, আপাত দৃষ্টিতে আমাদের সাধারণ মানুষের মনে হতে পারে যে রিক্সা টেনে খায় সে হয়তো ছোট লোক, কিন্তু না, রিক্সা টেনে খাওয়া মানেই, রিক্সা চালিয়ে খাওয়া মানেই ছোট লোক নয়। এবং সেখানে সেই বিষয়টাই এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন ছোট গল্পকার বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় এই রিক্সাওয়ালার চরিত্রের মধ্যে দিয়ে। আমরা দেখি যে এই গল্পে রিক্সাওয়ালার চরিত্র কিন্তু খুব সুদীর্ঘ নয়, স্বল্প পরিসরের চরিত্র, কিন্তু সেই স্বল্প পরিসরের চরিত্রের মধ্যে দিয়েই তার কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। এবং প্রথমেই আমরা তার যে চারিত্রিক বৈশিষ্ট্যটির পরিচয় পাই, সে কিন্তু স্বাবলম্বী, নিজের উপর সে নির্ভর করে, কারো ওপর নির্ভর করে সে তার জীবন চালায় না। রিক্সা টেনে জীবনযাপন করা সত্যিই কষ্টকর, কিন্তু তৎসত্ত্বেও সেই কষ্টকর জীবনযাত্রার মধ্যে দিয়ে কিন্তু সে বেঁচে থাকে, অপরের উপর সে নির্ভর করে না। দ্বিতীয়, আমরা তার যে দিকটি দেখি সেটা হচ্ছে তার আত্মসম্মান বোধ। তার একটা নিজস্ব আত্মসম্মান আছে এবং সেই কারণে সে কারো কাছ থেকে কোনো ধরনের অযাচিত উপকার কিন্তু সে নেয় না। এখানে আমরা দেখি যে যখন রাঘব সরকার তার রিক্সায় না চড়ে তাকে পয়সা দিতে চেয়েছিল, সে কিন্তু নেয়নি। স্পষ্টত এবং প্রত্যক্ষভাবে তার সেই বিষয়টাকে সে ফিরিয়ে দিয়েছে। এটা তার আত্মসম্মান বোধের কথা আমরা দেখতে পাই। ৩ নম্বর, আমরা দেখি যে সে কারো দয়ার দান নেয় না। যখন রাঘব সরকার দয়াবশত হয়ে তাকে এই টাকা দিতে চেয়েছিল রিক্সায় না চড়ে, সে নেয়নি। সে বলেছে যে যে সে এই টাকা নিতে পারবে না, কারণ রাঘব সরকার তার রিক্সায় চড়েনি। ৪ নম্বর, আমরা যেটা তার চরিত্রে দেখি তার স্পষ্টবাদিতা। সে কিন্তু খুব স্পষ্টবাদী। রাঘব সরকারকে সে জানিয়ে দিয়েছে যে যদি সে রিক্সায় চড়তো তাহলে তার কাছ থেকে সে পয়সা নিত, কিন্তু সে তো রিক্সায় চড়েনি, অতএব সেটা সে নিতে পারবে না। আর লাস্টলি আমরা যেটা বলবো সেটা হলো সে একজন নিপাট, সহজ সরল, সাদাসিধে মানুষ। এই সব বৈশিষ্ট্যগুলোই এখানে রিক্সাওয়ালার চরিত্রকে মহত্ত্বতা দান করেছে। এবং সত্যি কথা বলতে কি, এই গল্পে মানে এই ছোটলোক গল্পে তার চরিত্রকে উজ্জ্বল করে তুলেছে এবং বলা যায় যে তার চারিত্রিক প্রতিভায় রাঘব সরকারের চরিত্রটি কিন্তু ম্লান হয়ে গেছে। রাঘব সরকারও কিন্তু খারাপ মানুষ নন, তিনিও যথেষ্ট উন্নত ধরনের মানুষ, কিন্তু তিনি যখন ওই দয়া দেখাতে গেলেন ওই রিক্সাওয়ালার প্রতি, সেই দয়া দেখানোটাই কিন্তু তার কাল হয়ে দাঁড়ালো এবং সেক্ষেত্রে তিনি অযাচিতভাবে তার ওই রিক্সাওয়ালার আত্মসম্মানে ঘা মারায় তিনি এক্ষেত্রে কিন্তু খাটো হয়ে গেলেন ওই রিক্সাওয়ালার কাছেও। সুতরাং আমরা যে কথা বলতে চাইছি যে রিক্সাওয়ালার এই সব চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই রিক্সাওয়ালাকে এখানে এই গল্পে একটা বিশেষ মর্যাদা প্রদান করেছে, একটা উজ্জ্বল চরিত্র দিয়ে প্রদান করেছে, যার ফলে সেটি ভাস্বর হয়ে উঠেছে। এটাই আমরা লিখলে আচ্ছা, এর সঙ্গে আমি বলে নিই, এরপরে আমরা এটা লিখেই রজনীর উপন্যাসের ওই
আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, সেই প্রশ্নটিও লিখে নেব। আমরা একটু সেটাও একেবারে আলোচনা করব, কিন্তু আগে এটা লিখে নিই, তারপরে লিখতে শুরু করো। স্টাডি, লেখো। বনফুল রচিত, বনফুল রচিত ছোটলোক গল্পটি, বনফুল রচিত ছোটলোক গল্পটি পাঠ করলে এখানে মূলত দুটি চরিত্রের সন্ধান পাওয়া যায়। তার মধ্যে একটি হলো রাঘব সরকারের চরিত্র এবং অপরটি হলো রিক্সাওয়ালার চরিত্র। একটি হলো রাঘব সরকারের চরিত্র এবং অপরটি হলো রিক্সাওয়ালার চরিত্র। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কাছে মনে হতে পারে, যে রিক্সাওয়ালার চরিত্রটি হয়তোবা ছোটলোক চরিত্র, কিন্তু বনফুল রচিত এই ছোটলোক গল্পটি পাঠ করলে সাধারণ মানুষের, বনফুল রচিত ছোটলোক গল্পটি পাঠ করলে সাধারণ মানুষের এই ধারণা বদলে যেতে বাধ্য। সাধারণ মানুষের এই ধারণা বদলে যেতে বাধ্য। বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় তার এই গল্পের মধ্যে দিয়ে রিক্সাওয়ালা চরিত্রটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে রিক্সা টেনে খেলেই, রিক্সা টেনে জীবিকা অর্জন করলেই কেউ ছোটলোক হয় না। তিনি আরো বোঝাতে চেয়েছেন যে ছোটলোক কারো গায়ে লেখা থাকে না, ছোটলোক কারো গায়ে লেখা থাকে না। মানুষের আচার আচরণ, স্বভাব প্রবৃত্তি বিশ্লেষণের মধ্যে দিয়েই বোঝা যায় যে মানুষটি ছোট লোক না মহৎ লোক। স্বাভাবিকভাবে এই গল্পে রিক্সাওয়ালার চরিত্রটির স্বরূপ উদ্ঘাটনের জন্য
এই গল্পে রিক্সাওয়ালার আচার আচরণ বিশ্লেষণের প্রয়োজন আছে এবং তার আচার আচরণ বিশ্লেষণের মধ্যে দিয়েই তার চরিত্রের প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হতে পারে। প্যারাগ্রাফ। এই গল্পে রিক্সাওয়ালার চরিত্রের প্রথম যে দিকটির পরিচয় পাওয়া যায় সেটি হলো এই যে সে একজন স্বাবলম্বী মানুষ। হতে পারে যে সে রিক্সা টেনে বা রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করে, কিন্তু সে নিজের জীবন পরিচালনার জন্য কারো উপর নির্ভর করে না। শত কষ্ট হলেও নিজের ক্ষমতার উপর ভিত্তি করেই সে তার জীবিকা অর্জন করে। স্বাভাবিকভাবেই এর মধ্যে দিয়ে তার চরিত্রের স্বাবলম্বী প্রবৃত্তিটির সন্ধান পাওয়া যায়। প্যারাগ্রাফ। এই গল্পে রিক্সাওয়ালার চরিত্রের অন্য যে দিকটির পরিচয় পাওয়া যায় সেটি হলো তার আত্মসম্মান বোধ। একথা সত্য যে সে একজন রিক্সাওয়ালা, রিক্সা চালিয়েই সে জীবিকা অর্জন করে, কিন্তু তার একটা আত্মসম্মান বোধ আছে। এই গল্পে দেখা যায় যে সে কখনোই কারো কাছ থেকে
কোনো ধরনের অযাচিত সুযোগকে বা সুবিধেকে কাজে লাগাতে চায়নি, যা নিঃসন্দেহে তার চরিত্রের আত্মসম্মান বোধের দিকটিকে ফুটিয়ে তুলেছে। প্যারাগ্রাফ। এই গল্পে রিকশাওয়ালার চরিত্রের অন্য যে দিকটি আমাদের বিশেষভাবে আকৃষ্ট করে সেটি হলো এই যে সে কারো কাছ থেকে কোনো ভিক্ষা বা দয়ার দান নিতে চায় না। এই গল্পেই দেখা যায় যে রাঘব সরকার তার প্রতি দয়াপরবশ হয়ে তার রিকশায় না চড়েও যখন তাকে তার মজুরি দিতে চেয়েছিল, তখন কিন্তু রিকশাওয়ালা সেই দয়ার দান বা ভিক্ষা গ্রহণ করেনি। চরম অবহেলা ভরে তাকে প্রত্যাখ্যান করেছিল। রিকশাওয়ালার এই মানসিকতাও নিঃসন্দেহে তার চরিত্রটিকে উজ্জ্বল করে তুলেছে। প্যারাগ্রাফ। আবার এই গল্পেই রিকশাওয়ালার চরিত্রের স্পষ্টবাদিতার দিকটিকেও লক্ষ্য করা যায়। এই গল্পে দেখা যায় যে রাঘব সরকার যখন তার রিকশায় না চড়েও তাকে তার মজুরি দিতে চেয়েছিল, তখন সুস্পষ্টভাবে সে রাঘব সরকারকে জানিয়ে দিয়েছিল যে সে রিকশা টেনে খায় ঠিকই,
সে রাঘব সরকারকে জানিয়ে দিয়েছিল যে সে রিক্সা টেনে খায় ঠিকই, কিন্তু কারো দয়ার দান নেয় না, কারো দয়ার দান নেয় না, তথা শ্রম দান না করে কারো কাছ থেকে সে পারিশ্রমিক নেয় না। রিক্সাওয়ালার এই যে স্পষ্টবাদিতা, এটিও নিঃসন্দেহে তার চরিত্রের আরো একটি বিশেষ দিক। প্যারাগ্রাফ। তাছাড়া এই স্বল্প পরিসরের মধ্যেই এটাও বোঝা যায় যে রিক্সাওয়ালার চরিত্রের মধ্যে কোনো ধরনের লোভ বা সুযোগ সন্ধানী প্রবৃত্তি ছিল না। রিক্সাওয়ালার মধ্যে কোনো লোভ বা সুযোগ সন্ধানী প্রবৃত্তি ছিল না। তা যদি থাকতো তাহলে সে রাঘব সরকারের কাছ থেকে শ্রম দান না করেও ওই পারিশ্রমিক নিয়ে নিত। কিন্তু ওই দয়ার দান সে নেয়নি। ওই দয়ার দান বা ভিক্ষার দান সে নেয়নি, যেটা নিঃসন্দেহে তার চরিত্রকে উজ্জ্বল করে তুলেছে। প্যারাগ্রাফ। সর্বোপরি তার সহজ সরল সাদাসিধে মানসিকতা, এবং সততাও তাকে এই গল্পে যথেষ্ট উজ্জ্বল করে তুলেছে। প্যারাগ্রাফ। সুতরাং গল্পটির এই বিশ্লেষণাত্মক আলোচনা থেকে এটি সহজেই অনুমেয় যে এই সব চারিত্রিক বৈশিষ্ট্যগুলি রিক্সাওয়ালার চরিত্রকে এতটাই উজ্জ্বল করে তুলেছে যে
এতটাই উজ্জ্বল করে তুলেছে যে তার চারিত্রিক প্রভায় রাঘব সরকারের মতো উন্নত চরিত্র ম্লান হয়ে গিয়েছে। সুতরাং এটাই ছিল রিক্সাওয়ালার চরিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক এইভাবেই লিখতে হবে। রিক্সাওয়ালার চরিত্রটি আজকে আমরা আলোচনা করলাম। বাকিরা কোথায়? হোয়ার আর দ্য রেস্ট? আমরা এরপর পরের অংশটি আলোচনা করব, নেক্সট ওয়ান, এবং সেটি হচ্ছে রজনী উপন্যাসের একটি ছোট প্রশ্ন। তোমরা জানো আমি অলরেডি বলেছি যে আমরা এই দুটো প্রশ্ন আলোচনা করব, এবং সেটা হচ্ছে রজনী উপন্যাসের যে ছোট প্রশ্নটি আমি আলোচনা করব সেটা হলো, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। উক্তিটা কার? এই উক্তিটা অবশ্যই রজনীর উক্তি। আমরা বিশ্লেষণ করব। বাকিরা কোথায়? এক্ষুনি যোগ দাও। জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি। শুনতে হবে তো, না শুনলে তো কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, আমরা এই উক্তিটার প্রেক্ষাপট আলোচনা করব, এবং কোন পরিপ্রেক্ষিতে রজনী এই কথাগুলো বলেছিল সেটা আমরা আজকে দেখব, যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, ব্যাপারটা কি। রজনী উপন্যাসটা যদি আমরা পাঠ করি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসটি যদি আমরা পাঠ করি, তাহলে দেখব যে রজনী ছিল জন্মান্ধ, এবং তার পিতামাতা, পালক পিতামাতা, তার প্রকৃত পিতামাতা তো নেই, তার পালক পিতামাতা, তাদের কাছে সে একটা বোঝা ছিল। স্বাভাবিকভাবে তারা চেয়েছিল যে রজনীর যদি কোনোভাবে বিবাহ হয়ে যায় তাহলে খুবই ভালো। রজনী যে বাড়িতে ফুল দিত, আমরা তো জানি লবঙ্গলতা, রজনীকে খুব স্নেহ করতেন তিনি। তো তিনি শচীন্দ্রের মাধ্যমে রজনীর একটা বিবাহের ব্যবস্থাও করে ফেলেছিলেন। গোপাল দাসের সঙ্গে রজনীর বিবাহের ব্যবস্থা করেছিলেন। এই গোপাল দাস হচ্ছে একজন বিবাহিত পুরুষ, কিন্তু তার কোনো পুত্র সন্তান নেই, কোনো সন্তান নেই। সেই রকম একজন গোপাল দাসের সঙ্গে রজনীর বিবাহের ব্যবস্থাও করে ফেলেছিলেন শচীন্দ্র। কিন্তু এই রজনী এই ঘটনার অনেক আগেই শচীন্দ্রকে তার মন প্রাণ দিয়ে বসেছিল। কিভাবে তাও আমরা জানি, যে সে যখন ওই বাড়িতে একদিন ফুল দিতে গিয়েছিল, তখন শচীন্দ্র তার ওই চক্ষু পরীক্ষা করতে গিয়ে যখন তাকে স্পর্শ করেছিল, সেই স্পর্শানুভূতির মধ্যে দিয়েই শচীন্দ্রের প্রতি সে তার মন প্রাণ সব কিছু সঁপে দিয়েছিল। স্বাভাবিকভাবে অন্য কোনো পুরুষকে বিবাহ করা তার পক্ষে আর সম্ভব ছিল না। সেই জন্মান্ধ রজনী যখন শুনল যে তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় চলছে, গোপাল দাসের সঙ্গে তার বিবাহ ঠিক করা হয়েছে, তখন সেই খবর শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। স্বাভাবিক, কারণ সে শচীন্দ্রকে ভালোবাসে, শচীন্দ্রকে সে মন প্রাণ দিয়েছে। এখন যদি উল্টে গোপাল দাসকে তাকে বিয়ে করতে হয়, তাহলে সেটা তো তার পক্ষে সম্ভব নয়, সেটা তো তার কাছে একটা মহাবিপদ স্বরূপ। সেটাকে বোঝানোর জন্যই সেখানে বলেছে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমরা তো তাও বলি, আমরা যখন বিপদে পড়ি তখনই তো বলি যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ঠিক তেমনইভাবে রজনীও তার এই বিপদের সম্মুখীন হওয়ায় সে তখন বলেছিল যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কথাটা বোঝার চেষ্টা করো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেই কারণে আমি সাজেশানে দিয়েছি। ক্লিয়ার? তাহলে আমি আবার একবার বলবি এইরকমভাবে যে রজনী
উপন্যাসটি পাঠ করে দেখা যায় যে রজনী হলো জন্মান্ধ। সে তার পালক পিতামাতার কাছে বেড়ে উঠছিল এবং স্বাভাবিকভাবে তাদের কাছে সে একরকম বোঝা স্বরূপ ছিল। তারা চাইছিল রজনীর বিবাহ হয়ে যাক। তো রজনী যে বাড়িতে ফুল দিতে আসতো সেই বাড়ির যিনি কর্ত্রী, গৃহিণী তথা লবঙ্গলতা তাকে খুব স্নেহ করতেন এবং সে তার পুত্র শচীন্দ্রকে দিয়ে রজনীর গোপাল দাসের সঙ্গে একটা বিবাহের ব্যবস্থা করেছিলেন। কিন্তু কিন্তু এই ঘটনার অনেক আগেই রজনী যখন ওদের বাড়িতে ফুল দিতে আসতো, তখন একদিন শচীন্দ্র যখন তার ওই চিবুক স্পর্শ করে তার চোখ পরীক্ষা করতে গিয়েছিল, তখন অজান্তে রজনী ওই কেবলমাত্র স্পর্শানুভূতির মধ্যে দিয়েই শচীন্দ্রকে তার মন প্রাণ সব কিছু সঁপে দিয়েছিল। কথাটা বোঝার চেষ্টা করো। জীবনে আর অন্য কোনো পুরুষকে তার গ্রহণ করা সম্ভব ছিল না। সুতরাং এই রজনী যখন শুনল যে তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে জনৈক গোপাল দাসের সঙ্গে, তখন সে বলেই ফেলেছিল যে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। অর্থাৎ সে যে একটা বিরাট বিপদের সম্মুখীন হয়েছে এই উক্তিটির মধ্যে দিয়ে সেটা সে বুঝিয়েছে। আমরা এটাই লিখব। সো রাইট ইট ডাউন, লেট আস স্টার্ট টু রাইট ইট ডাউন। খুব সহজ, লিখতে শুরু করো। লেখো, রজনী উপন্যাসটি পাঠ করে আমরা জানি যে রজনী ছিল জন্মান্ধ। রজনী ছিল জন্মান্ধ এবং জনম দুঃখিনী। সব কিছু থেকেও সে সব কিছু হারিয়েছিল। বাবা মাকে হারানোর ফলে পালক পিতামাতার কাছেই সে বড় হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবে ওই পালক পিতামাতা রজনীর বিবাহ দান করে মুক্ত হতে চেয়েছিল। প্যারাগ্রাফ। এই উপন্যাসেই দেখা যায় যে রজনী রামসদয় মিত্র নামে এক ভদ্রলোকের বাড়িতে ফুলমালা দিতে যেত। ওই বাড়িরই গৃহকর্ত্রী তথা গৃহিণী লবঙ্গলতা রজনীকে খুবই স্নেহ করতেন। তিনিও তার পুত্র শচীন্দ্রের মাধ্যমে রজনীর বিবাহ প্রদানের জন্যে উদ্যোগী হয়েছিলেন।
এবং শচীন্দ্র গোপাল দাস নামে তাদেরই এক কর্মচারীর সঙ্গে রজনীর বিবাহ দানের জন্য ব্যবস্থাও করেছিলেন। প্যারাগ্রাফ। কিন্তু এই ঘটনার আগেই রজনী শচীন্দ্রের সঙ্গে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিল। একদিন যখন সে শচীন্দ্রদের বাড়িতে ফুলমালা দিতে এসেছিল, তখন শচীন্দ্র তার চিবুক স্পর্শ করে যখন চক্ষু পরীক্ষা করছিল, তখন সেই স্পর্শানুভূতির মধ্যে দিয়ে রজনী তার মন প্রাণ সবকিছুই চিরকালের জন্য শচীন্দ্রকে প্রদান করেছিল। স্বাভাবিকভাবে রজনীর পক্ষে আর কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করা সম্ভব ছিল না। এহেন পরিস্থিতিতে, প্যারাগ্রাফ করে, এহেন পরিস্থিতিতে রজনী যখন জানতে পারল যে শচীন্দ্র জনৈক বিবাহিত পুরুষ গোপাল দাসের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করেছে, তখন প্রকৃত অর্থেই
রজনী ঘোরতর বিপদের সম্মুখীন হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে রজনী বলেছিল, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এর মধ্যে দিয়ে রজনী তার নিজের দুঃখের দিকটিকেই প্রকাশ করেছিল। রজনী নিজের দুঃখের দিকটিকেই প্রকাশ করেছিল। এটাই হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এই প্রশ্নটার উত্তর। বুঝতে পেরেছ? তাহলে আজকে আমরা কে একজন এখানে কি লিখছে, হরলালের চরিত্র না হরলালের চরিত্র বলো। হ্যাঁ ভাই, ওটা তো বড় চরিত্র, এই সময় তো আলোচনা করা যাবে না এই ক্লাসে। এটা ছোট প্রশ্ন নিয়ে দুটো নিয়ে আজ আমরা একটা ক্লাস করলাম, ওর জন্য তো বড় ক্লাসের প্রয়োজন। হরলালের চরিত্র এই ছোট চরিত্র নয় কিন্তু। তো যাই হোক, আমরা আজকে এই প্রশ্ন, তোমরা জানো যারা দোজ হু আর ফলোয়িং মি, যে আজ আমরা দুটো প্রশ্ন এখানে আলোচনা করেছি। প্রথমে ছোটলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র বিশ্লেষণ করলাম এবং তারপর আমরা রজনী উপন্যাস থেকে আমার আকাশ মাথায় ভেঙে পড়লো এই ছোট প্রশ্নটার আমরা উত্তর করলাম। তো তোমরা যারা এতক্ষণ শুনলে বা লিখলে তারা নিঃসন্দেহে বুঝতে পেরেছ যে কিভাবে আমি এই দুটো প্রশ্নকে বলেছি। দুটো প্রশ্ন সম্পূর্ণ ডিফারেন্ট, দুটো আলাদা আলাদা পিস থেকে। প্রথমটা হচ্ছে ছোটলোক গল্প থেকে আর দ্বিতীয়টা হচ্ছে রজনী উপন্যাস থেকে। এগুলো সব ছোট ছোট প্রশ্ন, আর এগুলো সব বড় চরিত্র তো আমি তোমাদের আগেই লিখিয়ে দিয়েছি। তোমরা জানো আমরা রজনী চরিত্র লিখেছি, আমরা শচীন্দ্রের চরিত্র লিখিয়েছি, আমরা অমরনাথের চরিত্র লিখিয়েছি, রজনীর চরিত্রও লিখিয়েছি, তারপরে নামকরণের সার্থকতা লিখিয়েছি। এখান থেকেই তোমরা এই বড় প্রশ্নগুলো থেকেই কমন পেয়ে যাবে। আমার লাইভ ক্লাসের সব ভিডিওতে সব করা আছে, তোমরা সেখান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দেখে নিতে পারো, নো প্রবলেম। আর এই যে একজন জিজ্ঞেস করছে যে হরলালের চরিত্রে লেখা যায়, কিন্তু এর জন্য আলাদা ক্লাস নিতে হবে। হ্যাঁ, শর্টে একটু বললেও তো এটা আর এখন তো হবে না ভাই। আজকে তো আমার পরের ক্লাস আছে, অন্য ক্লাসে এটা আলোচনা করা যাবে। পরের ঠিক নেক্সট ক্লাসই আছে, তাদেরও সময় হয়ে গিয়েছে। আগে বললে হতো, কিন্তু তো আমরা অলরেডি উই হ্যাভ স্পেন্ট দ্য টাইম, আমরা সেই সময়টা নষ্ট করব। হরলালের চরিত্র খুব সহজ, কোনো অসুবিধে নেই, কিন্তু মুশকিল হচ্ছে যে এত ছোট চরিত্র নয় হরলালের, সেই আগের থেকে সম্পূর্ণ বিশ্লেষণ করে আসতে হবে। একজন মানুষের চরিত্র আলোচনা করতে গেলে তো তার আচার আচরণ, স্বভাব, প্রবৃত্তি, পেশা, এই উপন্যাসে যা পাই সব কিছু বিচার করে করতে হবে, তবেই তো তার চরিত্র বিশ্লেষণ হবে। বিশেষ করে উপন্যাসের চরিত্র তো বড় চরিত্র, ছোট গল্প তো নয় এটা। সো লেট আস স্টপ হেয়ার টুডে। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের সব বন্ধুবান্ধবদের মধ্যে তাদের শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। এবং তোমরা যদি এই ক্লাস দেখে তোমাদের যেই ক্লাস শুনে যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাস নিয়মিত করো। এই তোমাকে বলছি ভাই, এই যে কে রাজীব নাকি কি, তুমি পরে এই ক্লাস ফলো করতে থাকো, আমি হরলালের চরিত্র হয়তো করিয়ে দিতে পারি, নো প্রবলেম।
কিন্তু এই ক্লাসে তো আর হবে না, এই ক্লাস তো আমার পরের ক্লাস জাস্ট এখনই শুরু হবে। পরে যে যাদের স্ট্রিম করা আছে তাদের নিতে হবে ক্লাস। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো। আমি আরও যে সমস্ত প্রশ্ন লেখাবো সেসবগুলো লেখো, আর এই ঠিক এইভাবে লিখতে হবে, এর বাইরে কিচ্ছু লেখার প্রয়োজন নেই। জাস্ট রাইট ইট ইন দিস ওয়ে, এবং এতেই কিন্তু ভালো নম্বর পাবে। ক্লিয়ার? সো দ্যাটস অল ফর দিস টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। সো গুড নাইট টু অল অফ ইউ।